প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিটিভি নিয়মিত অনুষ্ঠান খবর প্রতিদিন দেখবার জন্য। এই অনুষ্ঠানটি শহীদ ফিরোজ কাইম চৌধুরী স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে। এই অনুষ্ঠানে আমরা জাতীয় দৈনিক পত্রিকার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সঙ্গে উপস্থিত থাকেন দুজন বিশিষ্ট আলোচক। আজকেও আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন বিশিষ্ট আলোচক। একজন আমি পরিচয় করে দিচ্ছি, মোহাম্মদ এ আরাফাত, শিক্ষক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, এবং নাসির আহমেদ, সহযোগী সম্পাদক, দৈনিক সমকাল। আমরা আমাদের আলোচকদের সাথে আলোচনা শুরু করবার আগে আজকে আমাদের হাতে যে দৈনিক পত্রিকাগুলো এসছে তার গুরুত্বপূর্ণ খবরগুলো পড়ে নিচ্ছি। দৈনিক ইত্তেফাক, রাজধানীতে জলজট, বিশ্ব অর্থনীতি ঝুঁকির মুখে, হরতাল আহ্বানকারীরা দেশের শত্রু বলেছেন সৈয়দ আশরাফ। যুগান্তর, এসিল্যান্ড অফিস দুর্নীতির আখড়া, ঢাকায় ৩ জুলাই তেল গ্যাস রক্ষা কমিটির হরতাল, আলোচনার প্রস্তাব লোক দেখানো বা মন ভোলানোর জন্য নয় বলেছেন সৈয়দ আশরাফ। সংবাদ, দুপক্ষের অবস্থানে কমন পয়েন্ট নেই। আর একটা বড় ছবি ছেপেছে সংবাদ, সেটা হচ্ছে যে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ভেঙে যাওয়া বাঁধ দিয়ে পানি ঢুকে বাড়িঘর তলিয়ে গেছে। ভোরের কাগজ, মায়ানমারের সঙ্গে নিষ্পত্তি আগামী বছর, ভারতের সঙ্গে সময় লাগবে। দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বাড়ছে বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সকালের খবর, ভারতের কঠিন শর্তকে আটকা বিদ্যুৎ আমদানি, কালকো ফিলিপসের সঙ্গে চুক্তি বাতিলের দাবি, ৩ জুলাই ঢাকায় অর্ধদিবস হরতাল। সকালের খবরও একটা বড় ছবি ছেপেছে, নিম্নচাপের ফলে টানা বর্ষণে রাজধানীর অনেক এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, শনিবার মালিবাগ মৌচাক মোড় থেকে তোলা ছবি। ইনকিলাব, বড় ছবি, তারপরে জনজীবন বিপর্যস্ত, সাগর উত্তাল, বিরূপ আবহাওয়া থাকতে পারে আরো দুদিন, দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বাড়ছে বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। যায় যায় দিন, এখানেও ছবি সহ, রাতে স্বস্তির বৃষ্টি, দিনে জনদুর্ভোগ, আমার কে বেশি দেশপ্রেমিক প্রশ্ন প্রধানমন্ত্রীর। ডেস্টিনি, দুর্যোগে দুর্ভোগ, এখানেও বৃষ্টি এবং জলাবদ্ধতার ছবি, প্রধানমন্ত্রীর প্রশ্ন, আমার চেয়ে কে বেশি দেশপ্রেমিক। মানব জমিন, অনেক শর্ত মেনে পানি সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনে সই করতে যাচ্ছে বাংলাদেশ, আমার চেয়ে কে বেশি দেশপ্রেমিক বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। ৩রা জুলাই তেল গ্যাস বন্দর রক্ষা কমিটির হরতাল। আজকালের খবর, তত্ত্বাবধায়কের বিকল্প অন্তর্বর্তীকালীন, দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বাড়ছে বলেছেন প্রধানমন্ত্রী। ভোরের ডাক, উপকূলে জলোচ্ছ্বাস, জনজীবন বিপর্যস্ত, লাখো মানুষ পানিবন্দী, দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বাড়ছে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময়, যারা এখন দেশপ্রেমের কথা বলছেন সংকটে তাদের পাওয়া যায় না বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। ৩ দিনের প্রতিবাদ কর্মসূচির বিএনপির। তেল গ্যাস অনুসন্ধানের চুক্তি বাতিলের ক্ষমতা কোনো সরকারই রাখে না বলেছেন আশরাফুল ইসলাম। দৈনিক করতোয়া, টানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন, দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বাড়ছে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। ৩রা জুলাই ঢাকায় অর্ধদিবস হরতাল। দ্য ইন্ডিপেন্ডেন্ট, নো গ্যাস ডিল অ্যাট কস্ট অফ ন্যাশনাল ইন্টারেস্ট বলেছেন প্রাইম মিনিস্টার। এই ছিল আজকে আমাদের হাতে যে কাগজগুলো এসছে তার মোটামুটি গুরুত্বপূর্ণ খবর। একটি খবর প্রায় প্রতিটি দৈনিকে এসছে এবং বড় ছবি সহ, সেটা হচ্ছে যে বৃষ্টি। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে গতকালকে বিনিয়োগ বোর্ডের প্রস্তাবিত 14 বিশিষ্ট সদর দপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বলেছেন যে দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বাড়ছে, এবং তিনি এও সাথে সাথে বলেছেন যে আমার চেয়ে কে বেশি দেশপ্রেমিক। প্রথম বিষয়টি যেটি আপনি বললেন, এটা নিয়ে আমি বলবো যে বিনিয়োগ বাড়ছে এবং বাড়ার পেছনে অনেকগুলি কারণ আছে। আমরা ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশের যে উন্নয়নগুলি হচ্ছে সেটা বিভিন্ন জায়গা থেকে আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন রেকগনাইজড ইনস্টিটিউশনগুলো থেকে আমরা কিন্তু এর স্বীকৃতি পাচ্ছি বিভিন্ন সময়। যেমন আমি এর আগেও আলোচনায় অনেকবার বলেছি যে মুডিজ অ্যান্ড S&P যে কান্ট্রি রিস্ক র্যাঙ্কিংটা করে সেখানে আমরা কিন্তু ভালো করেছি। আমাদের ওভারঅল আউটলুক স্টেবল দেখিয়েছে, যেখানে স্পেনের মতন দেশ ডাউনগ্রেড করেছে, ভিয়েতনামের মতন দেশ ডাউনগ্রেড করে বাংলাদেশের নিচে নেমে আসছে। তারপর ডুইং বিজনেস রিপোর্ট যেটা 2011 যেটা IFC করে, সেখানে তারা বলছে
183 কান্ট্রিজের মধ্যে বাংলাদেশ টপ 10 এর মধ্যে আছে। এটি করে হচ্ছে গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে ইমপ্রুভ করার জন্য, সেটাকে মেজার করে। তারপরে বিওআই যে আমরা জানি রিপোর্ট যেটা, সেটা হচ্ছে এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বিজনেস রেজিস্ট্রেশন হয়েছে। রেজিস্ট্রেশন হওয়া মানেই ইভেন্চুয়ালি তো সেটা বিনিয়োগ হবে, এরকম একটা সিচুয়েশন। সো বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট ক্লাইমেট যেটা বা ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট, এটা কিন্তু উন্নতির দিকে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভের ফলশ্রুতিতে, এবং যার কারণে এই বাংলাদেশ এখন অনেক বেশি বৈদেশিক বিনিয়োগকে অ্যাট্রাক্ট করছে, এবং সেটারই প্রতিফলন আমরা দেখেছি প্রাইম মিনিস্টারের সেই কথার মধ্য দিয়ে। উনি ঠিকই বলেছেন বিষয়টি। আর পরবর্তী যে বিষয়টি আপনি বললেন যে আমার চেয়ে দেশপ্রেমিকে আছে, এটির কনটেক্সট আমি একটু ব্যাখ্যা করতে চাই। খুবই রিসেন্টলি আমাদের যে চুক্তি হয়েছে কনকো ফিলিপসের সাথে, আমাদের যে দুটো ব্লক আমরা দিয়েছি, একটি হচ্ছে বঙ্গোপসাগরে 10 এবং 11, যে দুটি আমরা দিয়েছি, সেই বিষয় নিয়ে আমরা দেখেছি বেশ কিছু মানুষের বা বেশ কিছু গ্রুপ অফ পিপল বা কোয়ার্টার যাই বলি, তাদের কিছু রিজার্ভেশন আছে, এবং তারা বলতে চাচ্ছে এই চুক্তিটি যেটি হয়েছে সেটি দেশ বিরোধী এবং দেশের স্বার্থ বিরোধী। সেই প্রসঙ্গে উনি বলেছেন যে আমি কি দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু করব? কারণ বাংলাদেশে আমরা জানি যে দলটিকে উনি নেতৃত্ব দিচ্ছেন, এই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ওনার বাবা বাংলাদেশের এই জাতির জনক, এবং বিভিন্ন পর্যায়ের ইতিহাস আমরা ঘেঁটে দেখলে আওয়ামী লীগ 40 বছর ইতিহাসে অনেক বেশি কস্ট পে করেছে, অনেক বেশি নিগৃহীত, অত্যাচারিত এবং অনেক বেশি হত্যা শিকার হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী এবং একেবারে ডিরেক্টলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সবাই। তারপর এই দেশের জন্য সবচেয়ে বড় বড় কন্ট্রিবিউশনগুলি কিন্তু আওয়ামী লীগের কাছে। আজকে এসে যদি এরকম কোনো অভিযোগ ওঠে, সেটাকে কাউন্টার করতে যে উনি বলেছেন যে হতে পারে দেশে আরো দেশপ্রেমী আছে, কিন্তু এইভাবে পয়েন্ট আউট করার কোনো সুযোগ নেই যে আমি দেশের স্বার্থের বিরুদ্ধে। তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি যথার্থভাবেই বলতে পারেন এই কথাটি, এবং ওনার কাছে ম্যান্ডেটও আছে, এবং লেজিটিমেট ম্যান্ডেট, সমস্ত দেশের মানুষ স্বার্থ সবকিছু তার হাতে দেয়া। এক্স্যাক্টলি, এবং সেই একেবারে বৈধ কনস্টিটিউশনাল সেই ম্যান্ডেট ওনার কাছে আছে, এবং সেই দায়িত্ব থেকে উনি কাজটি করেছে। সেই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করার সুযোগ পাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা এখন জানি বাস্তবতা হচ্ছে আমাদের দেশে গ্যাসের প্রচুর চাহিদা, এবং এই যে বৈদেশিক বিনিয়োগের সাথে একটা সম্পর্ক আছে। এখন ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড লজিস্টিক সাপোর্ট যেগুলো ইলেকট্রিসিটি, গ্যাস, এগুলো যেটা কিন্তু একটা বড় রোল প্লে করে। কিন্তু গ্যাসে আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলি আছে অনশোর যেগুলো, সেগুলো কিন্তু সব শেষ হয়ে যাওয়ার পথে। সাঙ্গু যেটা গ্যাস ফিল্ড, সে 2012-এর মধ্যে পুরো শেষ হয়ে যাবে। তো এখন আমাদের অফশোর এক্সপ্লোরেশনে না গেলে আমরা কিন্তু বিপদে পড়বো। এবং আমাদের যদি ইম্পোর্ট করতে হয়, এখন কারেন্ট মার্কেট প্রাইসে আমরা যদি কাতার থেকে যেটা চিন্তা করা হয়, যদি আমাদের সবচেয়ে নিয়ারেস্ট, সেখানে আপনার $11 থেকে $12 করে পড়বে পার MCF গ্যাস। আর আমরা যে চুক্তিটা করলাম, সেটা আমরা যেটা করলাম, আমরা কিন্তু মালিকানা কারো হাতে ছেড়ে দিইনি। আমরা আমাদের হাতে মালিকানা রেখে গ্যাসের সবকিছু আমরা ব্যবহার করবো সেই নিশ্চয়তা রেখে, এবং যেগুলো চুক্তিতে স্পেসিফিকলি মেনশন করা আছে। আমরা কনকো ফিলিপস কি কিন্তু ইনভাইট করে নিয়ে আসিনি। আমরা একটা জিনিস মনে রাখতে হবে, এই ধরনের কাজ করার বিশ্বে হাতে গোনা কিছু কোম্পানি আছে যাদের সেই সক্ষমতা আছে, এবং কনকো ফিলিপসের যদি আপনি দেখেন এদের টোটাল যে অ্যাসেট ভ্যালু, সেটা হচ্ছে রিসেন্টলি বাংলাদেশে যে বাজেট দেওয়া হলো তার 9 গুণ বেশি। সাচ এ বিগ কোম্পানি, এবং এতদিন ধরে তাদের যে এই বিভিন্ন বিনিয়োগ এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করার ফলে যে কোর কম্পিটেন্স ডেভেলপ করেছে, তাদের পক্ষে এটা কস্ট ইফেক্টিভলি অ্যান্ড এফিশিয়েন্টলি করা পসিবল। এবং সেটাও কিন্তু আমরা তাদেরকে ইনভাইট না করে ওদের মতো অন্যান্য কোম্পানিগুলোকে ইনভাইট করেছি। তাদের মধ্যে কম্পিটিশনের মধ্যে বেস্ট কোম্পানিটাকে আমরা চুজ করে আমরা বলেছি এই দুটো ব্লক তোমাকে দেওয়া হয়েছে, এবং আমরা শর্ত দিয়ে দিয়েছি এই দুটো গ্যাস ব্লক থেকে তোমরা এক্সপ্লোর করবে, এবং এক্সপ্লোর করার পরে যদি কিছু না পাও তাহলে কিন্তু কস্ট তোমাদের কাজে, আমরা কিন্তু কোনো কস্ট নিচ্ছি না, কোনো রিস্ক নিচ্ছি না, এক্সপ্লোরেশন রিস্ক তাদের। তারপরে আমরা বলছি তোমরা যদি গ্যাস পাও, যেটা এস্টিমেট করা হয় যে 2 TCF এর মতন ট্রিলিয়ন ঘনফুটের মতন গ্যাস ওখানে থাকতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে 1.5 TCF এর নিচে যদি গ্যাস পাওয়া যায়, তাহলে এটা কমার্শিয়ালি ভায়াবল হবে না, খরচ বেশি পড়ে যাবে, গ্যাস উঠিয়ে সেই টাকাটা উঠবে না, অনুসন্ধান ব্যয়টা অনেক বেশি হয়ে যাবে। যার কারণে আমরা এক্স্যাক্টলি, যার কারণে যে রিস্কটা যেটা আছে, সেই রিস্কটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট নিতে হচ্ছে না। অন দ্য টপ অফ দিস যেটা বলা হচ্ছে যে গ্যাসটা যদি ওঠে, তখন যেটা বলা হচ্ছে যে এই যে অপারেশন কস্ট, এই কস্টগুলি কে বলা হয় কস্ট রিকভারি। গ্যাস বিক্রি করে এই কস্টগুলোকে রিকভার করা হবে। রিকভার করার পরে যে গ্যাসটা থাকবে সেটাকে বলা হয় প্রফিট গ্যাস। এই প্রফিট গ্যাসটা ভাগ হয়ে যাবে বাংলাদেশ পেট্রো বাংলা এবং কনকো ফিলিপসের মধ্যে। এবং সেখানে বলা হচ্ছে পার ডে যদি আপনার 600 MNCF গ্যাস উত্তোলন করা হয়, তাহলে 80% পাবে হচ্ছে পেট্রো বাংলা এবং 20% পাবে কনকো ফিলিপস।
তার মানে আমাদের হাতে কিন্তু সবকিছু থেকে যাচ্ছে। এবং ইন্টারেস্টিংলি কস্ট রিকভারির জন্য যে গ্যাসটা, সেটাও বলা আছে তারা বাংলাদেশকেই সেল করতে হবে, পেট্রো বাংলাকেই সেল করতে হবে, অন্য কোথাও তারা সেল করতে পারবে না। এবং তাদের পার্টের পোর্শনের যে গ্যাসটা, প্রফিট গ্যাস, সেটাও তারা এই চুক্তির মধ্যে বাধ্যবাধকতা আছে বাংলাদেশকে সেল করতে হবে। আর আমরা ফ্রি যে গ্যাসটি সেটা তো আমাদের থাকলো, কাজে 100% গ্যাস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। যে বিষয়টা একটা উঠেছে, বাইরে এটা নিতে পারছে না, বাইরে নিতে পারছে না। কিন্তু চুক্তিতে একটা ক্লজ রাখা আছে যে যদি পেট্রো বাংলা রিফিউজ করে, যদি বাংলাদেশে কোনো প্রাইভেট সেক্টর থার্ড পার্টিটা রিফিউজ করে, সেই ক্ষেত্রে একটা ক্লজ আছে যে তারা এলএনজি করে বাইরে এক্সপোর্ট করতে পারবে। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা আমি প্রাইসটা বললাম যে এলএনজি যদি আমরা ইম্পোর্ট করি, এখন কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে $11 থেকে $12, যেটা আপনি বলছিলেন কাতার থেকে যেটা যদি আনা যায়। অথচ এই প্রসেসে আমরা যে গ্যাসটা পাবো, আমরা কস্ট রিকভারি যে গ্যাস, কনকোফিলিপসের পার্টের যে গ্যাস, সেটার দাম পড়বে হচ্ছে $4.5 পার MCF। এবং আমাদের ফ্রি গ্যাস যেটা, সেটাকে যদি আমরা ওয়েটেড অ্যাভারেজ নিই, তাহলে পুরো গ্যাসের দামটা পড়বে হচ্ছে অন অ্যান অ্যাভারেজ $3.5 পার MCF। তাহলে এটা কিভাবে আমাদের দেশের স্বার্থ বিরোধী। এবং আপনি জানেন যে ম্যারিটাইম বাউন্ডারি নিয়ে একটা ইস্যুজ আছে, আমরা যত দেরি করব এক্স্যাক্টলি যত দেরি করব তত বিপদে পড়বো। এবং আমাদের গ্যাসের ক্রাইসিস, ডিমান্ডটা হিউজ বাড়ছে। বিশেষ করে আরাফাত, আপনি যে বাস্তব চিত্রটা তুলে ধরলেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় যে এটা খুব তাৎপর্যপূর্ণ এবং জানা দরকার সমস্ত মানুষের। না, এখানে আছে রাজনীতিকরণটা এই যে সাম্রাজ্যবাদ বিরোধী একটা রাজনীতি দীর্ঘদিন থেকে আমাদের এদেশে প্রচলিত আছে, সেটা সোভিয়েত ইউনিয়ন থাকাকালীন অবস্থা থেকেই এটা চলে আসছে এবং একটা ট্র্যাডিশন, এটাকে আমরা বলবো। সেই ট্র্যাডিশনের রাজনীতি যারা করেন, সেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, সেই ট্র্যাডিশনটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। এই বিষয়ে আমার আরো কিছু বক্তব্য আছে, অবশ্যই আপনি বলবেন। তো আমি এখানে যে কথাটি বলতে চাই, আমাদের এই ধরনের যে এই শুধু তেল গ্যাস না, এর আগেও আমরা দেখেছি বিদ্যুতের প্রসঙ্গ, বিদ্যুৎ কেনার মানে এক সময় বিএনপি বলেছে যে বা ভারতের কাছ থেকে বিদ্যুৎ কেনা হলে বাংলাদেশের সার্বভৌমত্ব চলে যাবে, যদি মানে বাংলাদেশ এবং সেভেন সিস্টারের সঙ্গে যদি যোগাযোগের ক্ষেত্রে ভারতকে যদি করিডোর ব্যবহার করতে দেওয়া হয়, বাংলাদেশের সার্বভৌমত্ব চলে যাবে। আমাদের তেল গ্যাসের ক্ষেত্রেও অনেকটা এই ধরনের জুজুর ভয় আমাদের মধ্যে কাজ করে। কিন্তু আপনি দেখেন, যদি আরাফাত যে কথা বলেন, আমি তার সঙ্গে পুনরুক্তি করি যে আজকে যদি এটি মানে খনন করা না হয়, এটা তো খনন করার ক্ষমতা আমাদের অর্থনৈতিক অবস্থান থেকে আমাদের নেই। এবং আমাদেরকে মানে অন্য মানে যে কোনো অর্থনৈতিক সক্ষমতা থাকলেও এক্সপার্টিসটা নাই, আমাদের এক্সপার্টিস নাই, সক্ষমতা নাই, গুটি কয়েক কোম্পানির হাতে সেই এক্সপার্টিস এবং সেই হাইলি টেকনোলজি টেকনোলজিক্যাল বিষয়। এবং যে কোম্পানিটি এখানে মানে এই বিটটি পেয়েছেন, তারা প্রতিদ্বন্দ্বিতার। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, তবে আমাদের পেট্রো বাংলার সেই সক্ষমতা হয়তো তৈরি করা যেত গত 40 বছরে। এবং আমি মনে করি এখন আজকের যে গভর্নমেন্ট, তাদের সেই দায়িত্ব নিতে হবে যে ভবিষ্যতে যাতে সে এক্সপার্টিস আমরা ডেভেলপ করতে পারি। গত 40 বছরে বাংলাদেশে সত্যিকার যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের এবং প্রো পিপল গভর্নমেন্ট কিন্তু বেশি দিন ছিল না। হয় মিলিটারি রুলার্সরা ছিল, অথবা তাদের অফশুটরা দেশ শাসন করেছে, এবং তারা কিন্তু সত্যিকার অর্থে দেশের স্বার্থ বিরোধী কাজগুলি করেছে, যার কারণে আমরা নিজেদের সক্ষমতা তৈরি করতে পারিনি। আজকের যে কনটেক্সটে, আজকে গভর্নমেন্টের হাতে আর কোনো অপশন নেই, আপনি রাতারাতি সক্ষমতা তৈরি করে নিজে এটা করার কোনো সম্ভব না। যার কারণে এই আজকের কনটেক্সটে এটাই হচ্ছে বেস্ট সলিউশন। আমি আরো দুটো জিনিস অ্যাড করতে চাই। এবার এর আগে যে চুক্তিগুলি হয়েছিল, সেই চুক্তিগুলোর মধ্যেও কিছু দুর্বলতা ছিল, আমরা সেগুলো শিখেছি সেই অভিজ্ঞতা থেকে, এবং শেখার ফলশ্রুতিতে যেটা হচ্ছে আমরা এগুলো শুধরে নিয়েছি। যেমন আপনাকে আমি বলি, এই যে মাগুরছড়া এবং ট্যাংরাটিলাতে যে ইয়েটা হয়েছিল দুর্ঘটনা, এবং আমরা কম্পেনসেশন আদায় করতে পারিনি, তার কারণ হচ্ছে কম্পেনসেশন ক্লজ আলাদাভাবে ছিল না এবং অনেক ভেগ ছিল, ইট ওয়াজ ডিফিকাল্ট এর জন্য। এখানে কিন্তু স্পেসিফিকলি কম্পেনসেশন ক্লজটা অ্যাড করা আছে। তারপরে দেখেন কর্পোরেট ট্যাক্স যেটা বাংলাদেশ গভর্নমেন্টকে দিতে হয় এই প্রজেক্টের, সেটি কিন্তু পেট্রো বাংলা আগে বহন করতো। এই চুক্তিতে ক্যাটেগরিক্যালি বলা আছে কনকোফিলিপস সেটা বহন করবে, কাজে পেট্রো বাংলা এটা বহন করবে। আরাফাত, আপনার কথা এবং বিশ্লেষণে যেটা বোঝা যাচ্ছে, এবং আমার ধারণা আমাদের সাধারণ দর্শক যারা দেখছেন তারাও বুঝতে অসুবিধা হবে না যে এটার মধ্যে সরকার বা প্রধানমন্ত্রীর কোনো, এখানে দেশের স্বার্থকে অনেক বেশি চিন্তায় নিয়ে, মাথায় নিয়ে, অনেক বেশি তাদের সাথে হার্ড নেগোশিয়েট করে তারপরে এই চুক্তিটি করা হচ্ছে, এবং চুক্তির প্রত্যেকটি পরতে পরতে এই জিনিসগুলোর রিফ্লেকশন আছে। আমি কি আরো দুটো জিনিস অ্যাড করতে পারি, ইফ ইউ অ্যালাউ মি, যদি সময় থাকে এই বিষয় নিয়ে? যেমন এখানে আরেকটি জিনিস বলা আছে যে বাংলাদেশ গভর্নমেন্ট যে কোনো সময়
এই চুক্তি টার্মিনেট করতে পারবে এবং তাদের কোনো পেনাল্টি দিতে হবে না। তবে কন্ডিশনগুলি বলা আছে কোন কোন কন্ডিশনের ক্ষেত্রে, আগের চুক্তির ক্ষেত্রে এই বিষয়গুলি ওভাবে ছিল না। তারপর এটাও বলা আছে যে ধরেন প্রজেক্টটা শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে যে লেফট ওভার জিনিসগুলি থাকলো সেটা কিন্তু এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো কিন্তু রিমুভ করা এগুলো একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায় এবং সেগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। সেটার জন্য বলা আছে কনকোফিলিপস এবং পেট্রো বাংলা যৌথভাবে একটা কমন ফান্ড তৈরি করবে এবং সেই কমন ফান্ডটা পেট্রো বাংলার কন্ট্রোলের মধ্যে থাকবে, যাতে করে তারা হুট করে বের হয়ে চলে না যেতে পারে। সব ধরনের স্বার্থ একেবারে মাথায় রেখে স্পেসিফিকলি চুক্তি সাইন করা হয়েছে, কাজে এটা নিয়ে কোনো বলার সুযোগই নাই। আরাফাত, আপনার এই বক্তব্যের আমি অন্তত আমি নিজে খুব বুঝতে সহজ হলো এই টেকনিক্যাল ব্যাপারটা। আপনার কাছ থেকে অনেক তথ্যবহুল কথা শুনলাম, আপনাকে ধন্যবাদ। সেনাবাহিনীর প্রধান এবং এটা নিয়ে বিরোধী দল কিন্তু একটু আগে নাসির যেটা বলছিলেন যে জুজুর ভয়, এই ধরনের কথা শুরু হয়ে গেছে। না, এগুলো আসলে এই ধরনের ব্যাকওয়ার্ড পলিটিক্স, এটা বাংলাদেশের মানুষ আমার মনে হয় না আর খুব একটা এগুলো। মানে আপনারা কি দুজনে মনে করেন যে এই ধরনের ব্যাকওয়ার্ড পলিটিক্স যেটা আপনি বলছেন, পৃথিবীর কত দেশে কত সেনা প্রধান কতবার বাংলাদেশে এসেছে বিভিন্ন কারণে, কোনো কথা হয়নি, কোন দেশের আসলে হয় না, সেটা প্রশংসার ভাবে একটা গর্বের ব্যাপার, যে কোনো দেশের আসলেই হয় না, কিন্তু ভারতের সেনা প্রধানই বলুন বা ভারতের কোনো যে কেউ সফর করুন। দুঃখজনক ব্যাপারটা কি জানেন, আপনি যদি ফরেন মিনিস্ট্রি ডকুমেন্টস ঘাটেন তাহলে আপনি দেখবেন যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে ল্যাটারাল ইস্যুতে অনেক বেশি শক্তভাবে নেগোসিয়েশন করা হয় যে কোনো ইস্যুতে। এবং ইন্টারেস্টিংলি যারা এই ভারত বিরোধী রাজনীতি করে মানুষকে বোকা বানায় তাদের সময় আপনি যদি ঘেরে দেখেন তারা কিছু রুটিন চিঠি চালাচালির বাইরে আর কোনো কাজই করে না। আমি অ্যাড করি একটা ছোট্ট পয়েন্ট। দেখেন যে 2001 থেকে 2006 পর্যন্ত যে 4 দলীয় জোট সরকার ছিলেন, তখন কিন্তু দেখেন যে জাপানি রিকন্ডিশন গাড়ি ইম্পোর্ট বন্ধ করে দেওয়া হলো। কি করলো? ভারতীয় একেবারেই বাজে গাড়িগুলো, যে মানে ট্যাক্সি ক্যাবগুলো রাস্তায় হাজার হাজার গাড়ি ইম্পোর্ট করা হলো। তার মানে কি হলো? বাংলাদেশের জাতীয় সম্পদ বিনষ্ট হলো এবং যেখানে 2 লাখ টাকায় জাপানি রিকন্ডিশন গাড়ি পাওয়া যেত, সেখানে 5 লাখ 6 লাখ টাকায় আপনার ইন্ডিয়ান সেই বাতিল গাড়িগুলো এবং আপনার ইটালিয়ান। আসলে আমাদের একটা জায়গায় এসে কথা বললে বোধহয় খুব ভালো হয়, সেটি হচ্ছে যে মহান মুক্তিযুদ্ধের সময় এই ভারতীয় সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের যুদ্ধ করেছে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে এবং আমরা মুক্তিযুদ্ধ করেছি, মিত্র বাহিনী করেছি এবং সেই দেশের একজন সেনাবাহিনী আমাদের এখানে আসছেন, আমাদের সেখানে খুশি হওয়া উচিত। সেখানে বিরোধী দল না, আর সবচেয়ে বড় কথা সমমর্যাদার প্রশ্ন। আমাদের বাংলাদেশের সেনাপ্রধান যখন ভারতে যান, কদিন আগেই আমরা একটা সম্মেলনে গিয়ে এসেছি, এই যে মানে রবীন্দ্র সার্ধশতবর্ষ উপলক্ষে। আপনি জানেন যে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন এবং দিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং করেছেন এবং সেখানে আমরা দেখছি যে আমাদের ডেলিগেশন যারা গিয়েছেন তাদের সমমর্যাদা, যথাযথ রাষ্ট্রীয় মর্যাদাটি সমানভাবে দিয়েছেন। ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র করে দেখেননি, একেবারেই সমান মর্যাদা। এবং ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যেদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে যৌথভাবে করতে সম্মত হয়েছেন রবীন্দ্র শতবর্ষ, আমি অভিভূত হয়েছি। তিনি এই শব্দটি ব্যবহার করেছেন, আমি কৃতজ্ঞ। তো সুতরাং যেখানে ভারতের প্রধানমন্ত্রী বলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, আমাদের সেখানে আতঙ্কের কিছু নেই। খুব সামনের দিকে বেশ কয়েকজন ভারতীয় বড় মাপের মানুষ আমাদের এখানে আসছে। এটা তো আসতেই হবে। দেখেন বাংলাদেশের যে বর্ডার, আলটিমেটলি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারও কিন্তু আমাদের এখানে ফরেন সেক্রেটারি আসছেন, ফরেন মিনিস্টার আসছেন, আমাদের সোনিয়া গান্ধী আসছেন। এটা করতে হবে কেন? বাংলাদেশের সাথে ভারতের যে বর্ডার, আমি জানি না অনেকে জানি কিনা, গোটা বিশ্বের এটা হচ্ছে লংগেস্ট বর্ডার। এই বর্ডার যেটা শেয়ার করি আমরা, যেখানে ভারতের সাথে আমাদের একটা সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজন আছে আমাদের নিজেদের স্বার্থে, এবং সেই সুসম্পর্কগুলি বজায় রাখার জন্য আমাদের যে বায়োল্যাটারাল ইস্যুসগুলি আছে এগুলো রিজলভ করার জন্য আমাদের ইন্টারাকশন বাড়াতে হবে এবং তার মধ্যে আমাদের লাভ বেশি। এবং গোটা পৃথিবী কিন্তু এগিয়ে যাচ্ছে সুসম্পর্ক তৈরির মধ্য দিয়ে, ইন্টারাকশন অ্যান্ড কমিউনিকেশন, রিজিওনাল কোঅপারেশন বাড়ানোর মধ্য দিয়ে কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টগুলি হচ্ছে এবং সেগুলো করতে হবে দু দেশের মানুষের স্বার্থে। কিছু কি বলবো যে পলিটিশিয়ান যারা তাদের ভোটের রাজনীতির স্বার্থে যে এই যে রাজনীতি করবেন, ব্যাকডেটেড পলিটিক্স করবেন, সেগুলো থেকে আমরা বের হয়ে মানুষের কথা আগে চিন্তা করতে হবে। শেষ প্রসঙ্গে আমরা চলে আসি, কারণ সময় একেবারে নেই। সেটা হচ্ছে যে এইমাত্র হরতাল গেল 2 দিনের, আবার 3 তারিখে হরতাল, আবার এদিকে প্রধান বিরোধী দল বিএনপি 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, বিক্ষোভ কর্মসূচি। এগুলোকে আপনারা কিভাবে দেখছেন? দুটো তো দুই রকম কারণে। অবশ্য আমি 3 তারিখে হরতালের ব্যাপারটা তো ব্যাখ্যা করলাম। আমি হরতাল এবং আগামী 3 দিনের যে বিক্ষোভ, না তারা যে বিক্ষোভ কর্মসূচি দিয়েছেন, মানে দেখুন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বললে সময় নেই। তত্ত্বাবধায়ক সরকার কার সৃষ্টি?
আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক সরকার আদায় করে নিয়েছে বৃহত্তর জনগোষ্ঠীকে এবার সম্পৃক্ত করে। এবং আপনারা নিশ্চয়ই আপনি বিস্মিত নন যে 95-96 সালের বিপুল গণজাগরণ সৃষ্টি হয়েছিল কেন? মাগুরার ইলেকশনের পরে। এই ইলেকশন আপনি দেখেছেন এই গভর্নমেন্টের আন্ডারেই কতগুলি উপনির্বাচন হলো, মানে বিএনপিও নির্বাচিত। আরাফাত, আপনার কাছে আসছি কারণ আমাদের হাতে একদম সময় নেই। সেটি যে এই আগামী 3 দিনের যে বিক্ষোভ কর্মসূচি, আমি যেটা মনে করি যে দেখেন এটা কতখানি যৌক্তিক আপনি মনে করেন? আমি মনে করি না যৌক্তিক। আজকে যে প্রেক্ষাপট, আজকে যে কনটেক্সট, তাতে করে সে নতুন করে চিন্তা করার একটা স্কোপ তৈরি হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। নাসির আহমেদ সাহেব যেটি বলছেন, না অফকোর্স নাসির আহমেদ সাহেব যেটি বলছেন আওয়ামী লীগের দাবি ছিল এটা, বিএনপি কিন্তু তখন মানেনি। এবং আমরা পরবর্তী তৎকালীন প্রধানমন্ত্রী বলেছেন যে নিরপেক্ষ হয় শিশু না হয় পাগল। না, কিন্তু এখন আমাদের যে অভিজ্ঞতা তাতে আমরা মনে করছি এটাকে রিভাইজ করার একটা স্কোপ তৈরি হয়েছে। সেটা করা যাবে বিক্ষোভ এবং হরতাল ডেকে না, একমাত্র উপায় হচ্ছে আলোচনা। মানে এখনো পথ খোলা আছে এবং সমস্যার সমাধান। আদালত একটি রায় দিয়েছে, দেশের সর্বোচ্চ আদালত আপিলের ডিভিশন রায় দিয়েছে। সেই রায় অনুযায়ী প্রধানমন্ত্রী বলেছেন যে মানে তত্ত্বাবধায়কের প্রভিশনটি নেই, কিন্তু পাশাপাশি কিন্তু আহ্বান জানাচ্ছে কিন্তু এখানে একটু সুযোগ কিন্তু রয়ে গেছে। আদালতের একটি পর্যবেক্ষণ আছে যে প্রয়োজন হলে 2 বছরের জন্য সেটা রাখতে পারে, 2 টার্মের জন্য। তো সেই ক্ষেত্রে তো আলাপ আলোচনার তো সুযোগ আছে। আজকেও মানে আমরা মনে করি আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে হবে। নাসির, আরাফাত দুজনকে ধন্যবাদ জানিয়ে আমরা সেই প্রত্যাশাই করি যাতে আলাপ আলোচনার মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতা এবং একটি উন্নয়নের পথে যাত্রার সুযোগ তৈরি হোক। আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আগামীকাল আবার এই সময় আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন।